আজ আমার কলেজের প্রথম দিন, তাই কিছু না ভেবে তাড়াতাড়ি কলেজে যাচ্ছে। তেমন ভালো কাপড়ও নেই, যেটা আমার চোখে সবচেয়ে ভালো মনে হয় সেই কাপড়গুলো পরলাম। রিক্সা নিয়ে কলেজে নামলাম, তারপর 10 টাকা ভাড়া দিয়ে কলেজে ঢুকতে যাব। এই ছেলে, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? দেখতেছেন তো কলেজে যাচ্ছে। কি কলেজে যাচ্ছ? যাও, এখানে কি করো? তাহলে সরেন, ভেতরে যাই। ভেতরে যাই মানে? তুমি জানো এই কলেজে শুধুমাত্র বড় লোকের ছেলে মেয়েরা পড়তে পারে? তুমি এখানে ঢুকবে কেন? তোমার কাপড় দেখে মনে হয় না 3 বেলা ঠিক মতো খেতে পারো। আসছে আবার এই কলেজে। যাও, যত সব। অযথা বকবেন না তো, আমি এই কলেজেই পড়ি। সরে দাঁড়ান, দেরি হয়ে যাচ্ছে। না না, তোমাকে আর কিছু বলার আগে প্রিন্সিপাল স্যার দারোয়ানকে ডাক দিল। দারোয়ান সেদিকে চলে গেল। আমি এই সুযোগে ভেতরে ঢুকে গেলাম। সামনে গিয়ে দেখলাম 2টা ছেলেকে কান ধরে দাঁড় করিয়ে রাখছে, তাও আবার একদল মেয়ে। কাহিনীটা খুব ভালো করে বুঝলাম। র্যাগিং চলতেছে, তাই আমি সেদিকে না গিয়ে অন্যদিকে জোরে হাঁটা ধরলাম। আমার ক্লাসরুম কোনটা হবে তাও জানি না, কারো থেকে জিজ্ঞেস করব তাও বুঝতেছি না। এদিক ওদিক তাকাচ্ছি আর সামনে হাঁটতেছি। হঠাৎ কে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠে দেখি একটা মেয়ে মাটিতে পড়ে আছে। চেহারাটা দেখা যাচ্ছে না। আমার সাথে এই মেয়েটা ধাক্কা খেয়েছে মনে হয়, তাই হাত বাড়িয়ে দিলাম মেয়েটা যাতে মাটি থেকে উঠতে পারে। মেয়েটা মাথা তুলে আমার দিকে তাকাতেই মনে হলো আমার পুরো পৃথিবীটা ঘুরে উঠল। মনে হয় এই প্রথম কোনো পুরী আকাশ থেকে নেমে আসছে। কিন্তু মেয়েটা ছেলেদের মতো করে পোশাক পরছে কেন? আমার হাত এখনও বাড়িয়ে আছি, কিন্তু মেয়েটা আমার হাত ধরে না উঠে নিজে নিজে উঠে গেল। ওই শালা, চোখে দেখিস না? খালি মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চাই, তাই না? হুম হুম। সরি, আমি দেখিনি। আর ধাক্কা আপনি মারছেন, আমি না। ওকে। কি? আমার মুখের ওপর কথা? আমাকে ধাক্কা মেরে আবার আমার উপরে দোষ দিচ্ছিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমাদের কথা হচ্ছে দেখে কান ধরে দাঁড় করিয়ে রাখা মেয়েগুলো আসলো। তাদের মধ্যে একজন বলে উঠল, কি হয়েছে মারিয়া এখানে? আমি বুঝলাম যার সাথে ধাক্কা খাইছি তার নাম মারিয়া। দেখ, এই শালা আমাকে ধাক্কা দিয়ে বলছে আমি তাকে ধাক্কা মারছি। এখন কি কি করব বল নিশা? তুই শুধু একবার বল, একে কি করব, বাকিটা আমি দেখব। দেখে তো মনে হয় কোনো বন থেকে উঠে আসছে। ফাক, থু। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। দেখ, শার্টটা কেমন, মনে হচ্ছে কোনো চায়ের দোকানের ছেলে পড়েছে। দেখেন, আপনারা যথারীতি আমাকে অপমান করছেন। তোর মুখে দেখছি অনেক বুলি ফুটেছে। এই মার, ভিখারির বাচ্চাকে মার না। মারিয়ার বলতে না বলতেই সবাই আমাকে মারতে লাগলো। এক পর্যায়ে তারা আমাকে মেরে রক্তাক্ত করে ফেলল। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো ভুল হবে না, প্লিজ। তারপর তারা মার থামালো। তুই এই কলেজে কি করিস? আমি এই কলেজে ভর্তি হয়েছি। কি? এই কলেজে? জানি না কোথা থেকে কোন ভিখারি এই কলেজে পড়তে আসে। কোন ইয়ারে পড়িস? জি, 2য় ইয়ারে। মানে আমাদের সাথে? আমি হলাম এদের লিডার, মানে এই কলেজের বাবা। আমার সাথে লাগতে আসলে না, তুই শেষ। আমাদের আসতে যেতে সালাম দিবি, আর আমরা যা বলবো তাই করবি। মনে থাকবে তো? জি, মনে থাকবে। যা এখন সামনে থেকে। আমি চলে আসলাম একটু সাইডে। আমি মার খাচ্ছিলাম আর সবাই দাঁড়িয়ে দেখছিল। কেউ কিছু বলেনি, আজ গরিব বলে এমনটা করলো। আমি একজনকে বললাম, ভাই 2য় বর্ষের ক্লাসরুম কোনটা? ছেলেটা বলল, তুমিও কি 2য় বর্ষে পড়ো? হুম। আমিও 2য় বর্ষে পড়ি। আমি শিকদার, তুমি? আমি রবিউল হাসান। তাহলে তো আমরা ফ্রেন্ডস। আমার মতো খ্যাতির সাথে ফ্রেন্ডশিপ? আরে বন্ধুত্ব ধনী গরিব দেখে হয় না, চলো ক্লাসে যাই। যদি আমরা ফ্রেন্ড, তাহলে তুমি করে বলা যাবে না, তুই করে বলতে হবে। ওকে, তুই করে বলবো, চল। তারপর আমি আর আমার ফ্রেন্ড শিকদার কলেজের রুমে ঢুকলাম। আমরা পেছনের দিকের একটা সিটে গিয়ে বসলাম। তখনই কেউ একজন আমাদের সামনে এসে বলল, হাই, আমি সাগর, এই ক্লাসে পড়ি। তোমাকে কখনো দেখলাম না, তুমি নতুন নাকি? হুম, আমি এই কলেজে নতুন, ট্রান্সফার হয়ে আসছে। হেই শিকদার, কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তা তোমাকে দেখলাম মারিয়া আর তার গ্যাং মারতেছে।
আমি জানি না তারা কেন এমন করলো আমার সাথে। দেখলাম মারিয়া ইচ্ছে করে তোমাকে ধাক্কা মারছে আর দোষ দিছে তোমার উপর। শেষে মারটা তোমাকে খেতে হলো। গরিব বলে এমন করলো? এসব চিন্তা করো না, শুধু মনে রেখো মারিয়া হলো তাদের গ্যাংয়ের লিডার। পুরো কলেজ তার কথা চলে। কেউ তার সাথে বাজি নিলে তাকে মারিয়া মেরে ফেলে। কি স্যাররা কিছু বলে না? না, কি বা বলবে। মারিয়া হলো সাকিব ভাইয়ের বোন, যে এই শহরের মাফিয়া। পুলিশও কিছু করতে পারে না। কি মাফিয়া? নাম করা মাফিয়া। ও, আমার কোনো ক্ষতি করবে না তো? মারিয়া কখন কি করে কেউ বোঝে না, তাই সাবধানে থাকা ভালো। ওকে। আচ্ছা, আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, হতে পারি। আমি তো খ্যাত, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে তুমি? আরে বন্ধুত্ব এসব চলে না, বন্ধুত্বই হয়। ওকে। তাহলে আজ থেকে আমরা 3 জন ফ্রেন্ড। বাট তুই করে বলবো। ওকে। তারপর আমি সাগর শিকদার 3 জন এক সিটে বসলাম। কিছুক্ষণ পর স্যার আসলো, সবাই দাঁড়ালাম। স্যার সবাইকে বসতে বলে আমাকে দাঁড় করালো। তোমার নাম কি? জি স্যার, রবিউল হাসান। বাসা কোথায়? দেখো তো, মনে হয় কোনো বস্তিতে। জি স্যার, পাশের বস্তিতে থাকে। তুমি এই কলেজে কিভাবে ভর্তি হলে? এটা বাংলাদেশের নাম্বার 1 কলেজ। তুমি কিভাবে ভর্তি হলে? জি স্যার, না মানে তখনই মারিয়া তার গ্যাং নিয়ে ক্লাসে আসলো। স্যারের অনুমতি ছাড়া ক্লাসে ঢুকে গেল আর সামনের সিটে গিয়ে বসলো। স্যার আমাকে বসতে বলল, আমিও আর কিছু না বলে বসে গেলাম। তারপর ক্লাসে মনোযোগ দিলাম। তখনই প্রিন্সিপাল স্যার আসলো। সবার ক্লাস কেমন চলতেছে? ভালো স্যার। আচ্ছা, যে জন্য আসলাম তাই বলি, ওখানে একটা নতুন ছেলে ভর্তি হয়েছে। সে কই? তখনই আমি দাঁড়ালাম। সবাই ওকে চিনে রাখো, আমাদের নতুন বন্ধু। যদিও সবার মতো বড় লোক না, কিন্তু ওর মনটা অনেক বড়। যাই হোক, তোমার নামটা কি? স্যার, আমার নাম রবিউল হাসান। ওকে, সবাই রবিউল হাসানকে বন্ধু বানিয়ে নিবে। আর হ্যাঁ, বেশি ভাব ওর সাথে দেখাতে যেও না। বিশেষ করে মারিয়া, তোমাকে বলছি। আসি। স্যার এই বলে চলে গেল। আর এদিকে স্যারের শেষ কথাটাই মারিয়ার রেগে আগুন। প্রিন্সিপাল যাওয়ার সাথে সাথে মারিয়া দাঁড়িয়ে গেল আর স্যারকে বলল, স্যার, ভালো লাগছে না আজকে, আপনি আজ আসতে পারেন। ওকে, আসলাম তাহলে। মারিয়াকে সবাই ভয় পায়, তাই স্যারও কিছু বলতে পারলো না। স্যার চলে গেল। স্যার যাওয়ার পর মারিয়া সোজা আমার কাছে আসলো। এসে বলল, কে রে তুই? আজ প্রথম প্রিন্সিপালের বাচ্চা আমাকে সামনাসামনি এমন কথা বলল, তাও তোর মতো একটা বস্তির ছেলের জন্য। তুই প্রিন্সিপালের কি? আমি কিছু না। কি কিছু না? ঠিক করে বল। দেখো মারিয়া, তুমি এভাবে সবার সাথে খারাপ আচরণ করতে পারো না। কি পাও এসব করে? সাথে সাথে মারিয়া সাগরকে চর মেরে দিল আর বলল, কি করব না তা কি তোর থেকে শিখতে হবে? তোর সাথে কথা বলেছি আমি। সরি, ভুল হয়ে গেছে। আর যদি ভুল হয় না, তাহলে সোজা উপরে পাঠিয়ে দিব, মনে রাখিস। মনে থাকবে। বল, কে তুই? রবিউল হাসান। তোর জন্য কেন প্রিন্সিপাল আমাকে এমন করে বলল? স্যার আমাকে আগে থেকে চেনে, তাই বলল। সত্যি তো? সত্যি। ঠিক আছে, আমি যখন যা বলবো করবি, নয়তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। জি করব। মনে থাকে যেন। তারপর মারিয়া নিজের সিটে চলে গেল। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার আবারও আসলো। মারিয়া, তোমার সমস্যা কি? কেন এমন করছো? কই কোনো সমস্যা না তো। তাহলে ক্লাস করাতে দিচ্ছ না কেন? আর স্টুডেন্টের সাথে খারাপ আচরণ করছো কেন? আব্বে স্যার, এটা আমার পাওয়ার, মাত্র বোঝাচ্ছিলাম। আমি চাইলে সব পারি। যদি এই পাওয়ার না থাকে তখন কি করবা? পাওয়ার থাকবে না, ক্ষয় কি? দেখো মা, আমি তোমাকে বলতে চাই, তুমি যা করছো ভালো করতো না। একটু মেয়েদের মতো তো চলতে পারো। কেন মনে হলো আমি মেয়েদের মতো চলি না? ফাট ব্যান্ড কোনো মেয়ে পড়ে না, সাথে তোমার সঙ্গীদেরও এমন বানিয়ে ফেলছো কেন মা? তোমাদের মতো বাচ্চার ট্রাই কার লাইফের মনটা বুঝবে। যাবেন আপনি এখান থেকে। প্রিন্সিপাল স্যার ভয়ে চলে গেল। কখন মারিয়া কি করে তার হিসাব নাই। পরের ক্লাস মারিয়া ঠিক মতো করলো। তৃতীয় ক্লাসে আবার আমার কাছে আসলো। ওই শোন,
বাইরে গিয়ে না আমাদের জন্য আইসক্রিম নিয়ে আয়। এই সময় তো ক্লাস চলছে, আমার ক্লাস করতে হবে। আপনি যান, আমি ক্লাস করব। সাথে সাথে চর বসিয়ে দিল আমার গালে। আমার কথা না শুনলে ক্লাস করাতে দূরের কথা, কলেজেও আসতে পারবি না। কেন এমন করছেন? এখানে আরো অনেকে আছে, গিয়ে তাদের বলেন আমি পারবো না। মারিয়া আবারও চর মারতে যাবে, তখনই শিকদার মারিয়ার হাত ধরে ফেলল। আমি এনে দিচ্ছি, ওকে ছেড়ে দাও মারিয়া। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? আজ তো তুই শেষ। তোমার কাজটা আমি করব, তাই হাত ধরলাম। তোদের দুইজনের অনেক বলি ফুটেছে, তাই না? আজ তোদের অবস্থা এমন করব না যেন আর কেউ আমার চোখে চোখ রেখে কথা বলতে না পারে। তারপর মারিয়া আমাকে আর শিকদারকে কলার ধরে মাঠে নিয়ে গেল। তারপর আমাদের দুইজনকে মাঠে ধাক্কা মেরে ফেলে দিল। এদের দুইজনের এমন অবস্থা করবি যাতে বাবার নামও ভুলে যায়। ওকে, তুই শুধু দেখতে থাক। তারপর তারা হক স্টিক, ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প নিয়ে আসলো। তারপর আর কি ইচ্ছে মতো মারলো আমাদের। শিকদার সে কি কান্না যেন ছেড়ে দেয়, কিন্তু কে শোনে কার কথা? সবাই আমাদের ইচ্ছে মতো মারলো, কিন্তু একটা মেয়ে না মেরে সোজা দাঁড়িয়ে আছে। কি হলো সিনথিয়া, তুই মারছিস না কেন? আমার শরীরটা ভালো নেই রে, তাই কিছু ভালো লাগছে না। তাহলে তোর কাজটা আমিই করছি। বলে মারিয়া সিনথিয়ার হাত থেকে স্ট্যাম্পটা নিয়ে নিল। ওই স্ট্যাম্প দিয়ে মারিয়া আমার পায়ে মারলো। সাথে সাথে আমি চিৎকার করে উঠলাম। মারিয়া আমার অপর পায়ে আবারও মারলো। আমি আবারও চিৎকার করে উঠলাম। তারপর মারিয়া ঘাড়ে মারলো, তারপর মাথায়। আমার চোখ বন্ধ হয়ে আসছে, আর কিছু মনে নাই। চোখ খুলতে নিজেকে একই জায়গায় আবিষ্কার করলাম। কি কপাল রে ভাই, কেউ একটু হসপিটালেও নিয়ে গেল না। শিকদার আমার সাথে পড়ে আছে। আমার পায়ে অনেক ব্যথা করছে, তাও শিকদারের কাছে গেলাম, তাকে ডাকলাম, কিন্তু জ্ঞান ফিরল না। আর একটু কষ্ট করে পানি নিয়ে আসলাম। পানি ছিটানোর পর শিকদারের জ্ঞান ফিরল। কলেজে কেউ নেই, শুধু পড়ে আছি আমি আর শিকদার। সাগরকেও দেখতে পাচ্ছি না। কোনোরকম শিকদারকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে হসপিটালে গেলাম। ট্রিটমেন্ট করিয়ে আমরা যার যার বাসায় চলে এলাম। রাতে আমার ভাঙা বস্তিতে বসে আছি আর ভাবতে লাগলাম, আজ যদি আপু আমাকে এই লাইফে নামিয়ে না দিত, তাহলে বুঝতামই না গরিবের লাইফটা কতটা কঠিন। সত্যি আপু অনেক কঠিন রে এই লাইফ। যার একটু ক্ষমতা আছে সে অপরকে বিড়াল মনে করে। ধন্যবাদ আপু, তুমি আমাকে বোঝার সুযোগ করে দিয়েছো গরিব লাইফটা। এইসব ভাবছিলাম আর চোখের জল ফেলছিলাম। আমার কলেজে 2টা বন্ধু, তার থেকে একজন কোথায় চলে গেল, একটু হেল্প করতেও আসলো না। সকালে ঘুম থেকে উঠে গোসল করে কলেজে গেলাম। আবারও দারোয়ানের ঝামেলা, বেটা আবারও ঢুকতে দিতে চাচ্ছে না। পকেট থেকে 20 টাকা বের করে দিয়ে ঢুকে গেলাম। বেটা ঘোষ নিছে, ক্লাস হতে আরও অনেকটা সময় আছে। যদিও শরীর ভালো না, তাও ক্লাস তো করতেই হবে, তাই চলে এলাম। গিয়ে এক পাশে বসলাম। শিকদারের শরীর ভালো না, তাই সে কলেজে আসেনি। দেখি সাগর আসে কিনা। ক্লাস শুরু হতে আরও দেরি, তাই বসে বসে সাগরের অপেক্ষায় আছি। যদি সে আসে তাহলে ভালো, না আসলেও নিচে ক্লাস করব। কিছু সময় পর সাগর আসলো। আমাকে না দেখে অন্যদিকে চলে যাচ্ছিল, তাই আমি ডাক দিলাম। সাগর আমার কাছে আসলো। কাল কোথায় গিয়েছিলে আমাদের এইভাবে রেখে? তাহলে কালকের ঘটনাটা শোন। তোদের যখন ট্রেনে মাঠে নিয়ে আসলো, তখন আমার কাছে আমার বোন ফোন দেয়, বলে মায়ের শরীর ভালো না, হসপিটালে নিয়ে যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি তবুও একটু পর যাই। আমি অপেক্ষা করছিলাম যখন মারিয়া তোদের ছেড়ে দিবে, তখন তোদের নিয়ে একসাথে যাবো। কিন্তু মারিয়া তোদের মারার পর সবাইকে কি বলছে জানিস? কি বলছে? মারিয়া বলছে যদি তোদের কেউ হসপিটালে নিয়ে যায় বা বাসায় যেতে কেউ সাহায্য করে, তাহলে তার লাশ ফেলে দেবে। বুঝতে পারছিস, মাফিয়ার বোন, কারো সাহস নেই তার কথা অমান্য করার। আমি তখন বাসায় চলে যাই, আর তোর নাম্বার না থাকায় ফোন দিতে পারিনি। এখন তোর নাম্বারটা দে। ওকে, নে আমার নাম্বার 018747445। ওকে, আমি কল দিচ্ছি, আমার নাম্বারটাও সেভ করে রাখ। সাগর কল দিল, আমি নাম্বারটা সেভ করে রাখলাম। কিছুক্ষণ পর ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই মারিয়ার ডাক। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমিও মারিয়াকে ভয় পেয়ে আসছিলাম। মনে মনে চাচ্ছিলাম যাতে মারিয়ার সাথে দেখা না হয়, কিন্তু দেখা হয়ে গেল। এই চামড়া, এদিকে আয়। আমি না শোনার ভান করে চলে যাচ্ছিলাম, আবার ডাক দিল। এবার না গেলে আবারও মারতে পারে, তাই এবার মারিয়ার কাছে গেলাম। মারিয়ার কাছে যেতেই
ঠাস ঠাস করে 2টা চড় দিল আমায়। আমি কিছু বলছি না, গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই বস্তির ছেলে, তোকে না বলেছি আমি ডাকলে আসবি? জি আসলাম তো। আগে কেন আসিস নাই? তোকে কতবার ডাকতে হবে শুনি? আমি প্রথমে বুঝতে পারিনি আপনি কাকে ডাকছেন, পরে যখন বুঝলাম তখন আসছি। না, তুই ইচ্ছে করে প্রথমে আসিস নাই, এখন তোর শাস্তি পেতেই হবে। আমি সত্যিই বুঝতে পারিনি। তা আমি জানি না এখন তোর শাস্তি কি দেওয়া যায়? ও হুম, তোরা বল তার শাস্তি কি দিব? তাদের থেকে সিনথিয়া বলল। আজকে ছেড়ে দে, হয়তো ভুল করেছে। আবার আরেকজন বলে উঠল। না না, ছেড়ে দেওয়া যাবে না। যদি আমরা ছেড়ে দিই তাহলে কলেজের বাকি ছেলে মেয়ে মনে করবে আমরা দুর্বল। শাস্তি তো দিতেই হবে। কি শাস্তি দিবি তাই বল। পেয়েছি একটা। কি? এখন এই ক্ষেতটা আমাদের জন্য ফুচকা নিয়ে আসবে। কিন্তু এখন তোর ক্লাস, দেখ মারিয়া, ওকে ক্লাসগুলো করতে দে, পরে না হয় শাস্তি দিবি। আমি না বুঝলাম না, আমার হয়ে ওর সাফাই কেন গাচ্ছিস? তেমন কিছু না। ওকে, ওই যা এবার ফুচকা নিয়ে আয়। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই সময় আমার ক্লাস করার কথা, কিন্তু এরা যা শুরু করছে জানি না এইভাবে বস্তির ছেলে সেজে কতদিন থাকতে পারি। কি হলো, কথা কানে যায় না? যা গিয়ে ফুচকা নিয়ে আয়। এখানে তো ফুচকা আসে না, যদি ফুচকা আনতে চাই তাহলে বাজার যেতে হবে, আর বাজারে গেলে আমার ক্লাস করা হবে না। এত কিছু জানি না, গিয়ে এখন ফুচকা নিয়ে আসবি, ব্যাস। আমার কাছে টাকা নাই, যদিও টাকা আছে মিথ্যা বললাম। যদি আমাকে ছেড়ে দেয়, অবশ্য সাগর দূর থেকে এইসব দেখছে। আমার সাথে মারিয়ার কাছে সেও আসতে চেয়েছিল, কিন্তু আমি তাকে আসতে বারণ করলাম, তাই দূর থেকে দেখছে। জানতাম তো ক্ষেতের কাছে টাকা থাকবে না। এই নে 500 টাকা, গিয়ে আমাদের সবার জন্য ফুচকা নিয়ে আয়। এখন আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে, এই ক্লাসটা করে আমি ফুচকা নিয়ে আসি। কি রে, আবার মুখে মুখে কথা? আজ তো তোকে মেরেই ফেলবো। না না, আমাকে মারবেন না, আমি যাচ্ছি ফুচকা আনতে। গুড, তাড়াতাড়ি নিয়ে আসবি। আমি কিছু না বলে ফুচকা আনতে বাজারে চলে গেলাম। যাওয়ার সময় কোনো ঝামেলা হয়নি, কিন্তু আসার সময় আটকে গেলাম জ্যামে। আসতে প্রায় 1 ঘন্টা লাগতো। জ্যামের মধ্যে কেউ একজন আমাকে খেয়াল করছে, যেটা আমার অজানা। সে আবার আমাকে ফলো করতে করতে আমার কলেজেও এসে গেছে, যেটা ছিল আমার অগোচরে। আমি কলেজে ফুচকা নিয়ে ঢুকতে যাব, আবারও দারোয়ান ব্যাটা আটকালো। এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপর এই ব্যাটার অত্যাচার মাথা গেল গরম হয়ে। দিলাম জায়গা মতো একটা কিক, ব্যাটা মাগো বলে বসে পড়ল। আমি তাড়াতাড়ি মারিয়ার কাছে গেলাম। তাদের একটাই কাজ, সারাদিন ছেলেদের বিরক্ত করা। মারিয়া আর তার দল এক পাশে বসে আছে। আমি ওখানে গিয়ে তাদের ফুচকা দিলাম। তোকে কখন পাঠাইছি আর আসলি এখন? আমি তো দেরি করতে চাইনি, জ্যামে পড়ে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। মিথ্যে বলবি না একদম আমার সাথে। সত্যি বলছি আমি। আর আসতে দারোয়ান আমাকে ঢুকতে দিচ্ছিল না, তাই আর একটু বেশি দেরি হলো। কি, তুই বলিসনি তুই আমার কাজে গেছিস? বলছি তো, সে আরও আপনার নাম বলায় আমাকে ঝাড়ি দিচ্ছে। যদিও তেমনটা হয়নি, দারোয়ান বেটা বারবার আমার সাথে ঝামেলা করে, তার হাত থেকে বাঁচতেই কথা বললাম। কি, এই ব্যাটার এত বড় সাহস আমার নাম শুনে তোকে আরো ঝাড়ি দিচ্ছে? আজ তো তাকে আমি দেখে নিব। আপনার নাম না বললে আমাকে আরও 5 মিনিট আগে আসতে দিত। আপনার নাম বলায় আরও 5 মিনিট দাঁড় করিয়ে রাখলো। ব্যাটাকে শিক্ষা দিতে কিছুটা বানিয়ে বলা আর কি। ওকে, তুই যা, আমি দারোয়ানের বাচ্চাকে দেখছি। ওকে, আমি আসি। আমি চলে আসলাম। আসার সময় মারিয়ার দিকে ফিরে একবার দেখে নিলাম, তার দারোয়ান ব্যাটার উপর কেমন রাগ হয় দেখার জন্য। কিন্তু এ কি, এ তো মুখ কালো করে বসে আছে, না মানে মুখ কালো করে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ কি হলো? যা হবার হোক, তাতে আমার কি। আমি ক্লাসের দিকে চলে গেলাম। এইদিকে মারিয়া ভাবতে লাগলো, কালকে এই খ্যাতটাকে আর তার বন্ধুকে এত মার দিলাম, তাও এই খ্যাতটা কলেজে কিভাবে আসলো? এর তো হসপিটালে বা বস্তির বেডে শুয়ে থাকার কথা। এর ফ্রেন্ড তো আসলো না, তাহলে এই কিভাবে আসলো? আর মার তো এই খ্যাতটাকে বেশি দিছে, তাও। কি রে, কি ভাবছিস? চল দারোয়ানকে একটু দেখে আসি। সিমির কথায় মারিয়ার ভাবনার জগতে ইতি ঘটল। হ্যাঁ চল, দারোয়ান ব্যাটাকে দেখে আসি।
এইদিকে আমি ক্লাসের সামনে গিয়ে দরজায় দাঁড়ালাম। কামিং স্যার। স্যার আমার দিকে তাকিয়ে একগাল বিরক্তির ছাপ মুখে রেখে বলল, কি চাই? স্যার ক্লাস করতে চাই। এই, দেরি হলো কেন? এতক্ষণ কোথায় ছিলে? ভিক্ষা করতে গিয়েছিল নাকি? দেখতে মনে হয় তুই কর। কোথা থেকে যেন এসব ভিখারি আসে? স্যার যথারীতি আমাকে অপমান করছে, তাও আমি কোনো প্রতিবাদ করছি না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর স্যার ঘৃণিত কথাগুলো হজম করার ট্রাই করছে। কি হলো, কথা বলছো না কেন? স্যার আমি আসতে দেরি করিনি, আমি ঠিক সময় আসছিলাম, কিন্তু মারিয়া আমাকে ফুচকার জন্য বাজারে পাঠিয়েছে, তাই আমার আসতে দেরি হলো। ও, মারিয়া কোথাও পাঠিয়েছে? আগে বলবে তো। আসো আসো, ভেতরে আসো। যদিও কথাগুলো স্যার মুখ থেকে বলল, মারিয়ার কথা বলায় স্যার যথারীতি ভয়ও পেয়েছে। তারপর ভেতরে গিয়ে শেষ সিটে গিয়ে বসলাম। এটাই একটা নিয়ম, যার টাকা আছে, ক্ষমতা আছে, সে যেখানে খুশি বসতে পারে। যার টাকার পাওয়ার নেই, ক্ষমতা নেই, তাকে পেছনে গিয়ে বসতে হবে। তাই আমিও পেছনে গিয়ে বসলাম। ওই সিটে আগে থেকে সাগর বসা ছিল, তার পাশে গিয়ে বসলাম। আজ শিকদার আসে নাই, তাই আমরা দুজন বসে ক্লাস করছি। একটার পর একটা ক্লাস করতে করতে সব ক্লাস শেষ করলাম। যদিও প্রথম ক্লাসটা মারিয়ার জন্য করতে পারিনি। সব ক্লাস শেষে বাইরে আসলাম। সাগর আর আমি গেট দিয়ে বের হতেই দারোয়ান বেটা আবারও আটকালো। তুই সকালে মারিয়া ম্যাডামকে কি বলেছিস? কই কিছু না তো, যদিও বলছিলাম। আচ্ছা বাদ দিলাম, কিন্তু আমাকে সকালে কি করেছিস? এটার শাস্তি তোকে পেতে হবে। দেখেন মামা, সকালে মাথা গরম ছিল তাই এমন করছি। এখন যদি আর বাড়াবাড়ি করেন তাহলে সকালের থেকে বেশি দিব। কি তুই আমাকে ভয় দেখাচ্ছিস? ধরে নে, তোর জন্য সংকেত এটা। তোকে তো আমি আর কিছু বলার আগে একজন স্যার আসলো, তাই দারোয়ান বেটা আর কিছু বলতে পারে নাই। আমি আর সাগর বাসায় চলে আসলাম। বারবার মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে, তাও আমি কোনো পাত্তা না দিয়ে নিজের বস্তির ভেতরে ঢুকে গেলাম। গিয়ে আমার রুমে শুয়ে পড়লাম। অনেক দিন থেকে মা আর আপুর সাথে কথা বলি না, তাই ফোন দিলাম আপুকে। আপু ফোন রিসিভ করলো। এই তো আপু, অনেক ভালো এই লাইফটা। আপু জানো আপু, এই গরিব হয়ে বেঁচে থাকাটা খুব কষ্টের। বড় লোকদের একটু রাগ উঠলেই তা গরিবের ওপর ছাড়ে। মা কোথায়, একটু কথা বলবো? এই তো মা, বেশ ভালো। তোমার শরীর ভালো তো? হ্যাঁ মা, দোয়া করবে। ওকে মা, আপুকে দাও। আপু মায়ের খেয়াল রাখ, আর নিজেরও খেয়াল রাখবে, আর আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। আর রাশিদের সাথে কি তোমার কথা হয়? রাশিদ হলো আমার বন্ধু। কি বলে? ভালো করছো। আর নাম্বার দিবেও না, মনে রাখবে আমি কিন্তু একটা বছর গরিবের মতো থাকতে চাই। আর হ্যাঁ, রাশিদের নাম্বারটা আমাকে টেক্সট করে দিও। ওকে, রাখছি তাহলে। তুমিও। লাভ ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। তারপর ফোন কেটে দিলাম। তখনই আপু রাশিদের নাম্বার আমাকে টেক্সট করে দিল। আমার পুরাতন সিম আপুর কাছে রেখে আসছি, যাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না পারে। নতুন সিমে কারো নাম্বার নাই, তাই আপুর থেকে রাশিদের নাম্বার নিলাম। বস্তিতে একা থাকে, নিজের কাজ নিজেকেই করতে হয়, তাই খাবার তুলে দিলাম চুলায় আর পাশে ভাঙা টেবিলে পড়তে বসলাম। কিছুক্ষণ পরার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। কলেজে ঢোকার আগে সাগরকে ফোন দিলাম। সে কলেজে নাকি বাইরে জানতে, সে কলেজে এখনও আসেনি। জ্যামে পড়ে গেছে, আসতে একটু সময় হবে, তাই আমি কলেজে ঢুকতে যাব। তখন কি ভাবছেন, দারোয়ান আটকেছে? আরে না, দারোয়ান বেটা আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। আমিও কিছু না বলে ঢুকে গেলাম, কিন্তু দারোয়ানের পথ না আটকানোতে আমার খটকা লাগলো। 7-5 না ভেবে আমি ক্লাসের দিকে রওনা দিলাম। তখনই সিনথিয়া ডাক দিল। আমি সিনথিয়ার কাছে গেলাম। জি বলেন, কি করতে হবে? আমাকে দিয়ে কিছু করানোর জন্য তারা আমাকে ডাকে, আর কোনো কারণ ছাড়া না। কিন্তু এখানে মারিয়া বা বাকিরা কোথায়? সিনথিয়া একা কেন? না, কিছু করতে ডাকিনি, শুধু আপনাকে একটু হুঁশিয়ার করতে চাই। আমি সিনথিয়ার কথা শুনে অবাক হলাম। যে মেয়েগুলো তুই ছাড়া কখনো কথা বলেনি, আজ সেই মেয়েদের একজন আপনি করে বলছে, কারণ কি? আপনি কি হুঁশিয়ার করতে চান? আর আমাকে তুই না বলে আপনি কেন বলছেন? আমি তো খেত বস্তির ছেলে, ভিকারের মতো দেখতে। এসব আমাকে কেন বলছেন? এসব কি আমি আপনাকে কখনো বলছি? না, তা বলেননি, কিন্তু বলতে কতক্ষণ? যাই হোক, কি বলবেন বলেন।
আপনি মারিয়ার থেকে একটু দূরে থাকবেন। আসলে আমি তার ফ্রেন্ড ঠিকই, কিন্তু সেটা নামে মাত্র। আসলে কলেজের সবাই তাকে ভয় পায়, তাই তার সাথে ফ্রেন্ডশিপ করি। প্রকৃত অর্থে আমি মারিয়ার কাজগুলো মোটেও পছন্দ করি না। কি করব বলেন? নিজে ঠিক থাকতে হলেও তার সাথে বন্ধুত্বের অভিনয় করতে হচ্ছে। সত্যি কি আপনি চাপের কারণে তার সাথে বন্ধুত্ব করার ভান করছেন? তার সাথে মিশে থাকলে নিজের পড়াশোনা ঠিক মতো করতে পারবো, আর না থাকলে বুঝে নিত। ধন্যবাদ আপনাকে। শুনেন, আপনার নাম্বারটা কি পেতে পারি? আমার নাম্বার নিয়ে কি করবেন? যতটুকু পারি মারিয়ার থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করব। তার দরকার নেই, ধন্যবাদ। কিন্তু আমার দরকার। ঠিক বুঝলাম না, আপনার দরকার মানে? আমরা তো একই ক্লাসে পড়ি, বলতে গেলে আমরা ফ্রেন্ড, তাই ফ্রেন্ডের নাম্বার রাখা উচিত। ওকে নিন, 018। ধন্যবাদ। ঠিক আছে, এখন আমি আসি। আমি চলে আসলাম ক্লাসরুমে। আজকে মারিয়াকে দেখিনি, তার দলের একজন ছাড়া অন্য কাউকেও দেখিনি। তাদের কথা একপাশে রেখে ক্লাস করতে লাগলাম। স্যার, আমার 10 মিনিট পর সাগর আসলো। তারপর দুইজন ক্লাস করতে লাগলাম। দুইটা ক্লাস শেষ করে তৃতীয় ক্লাসে প্রিন্সিপাল স্যার আসলো। সবার ক্লাস কেমন লাগছে আজ? ভালো স্যার। ভালো হওয়ারই কথা। আজকে তো একজন ক্লাসে নেই। কলেজের পরিবেশটাও আজ অনেক ভালো আছে। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে। বুঝলাম প্রিন্সিপাল স্যার কার কথা বলছে। মারিয়ার কথা বলছে স্যার। কি মিরে ভাই, এই মেয়ে না থাকলে কলেজের ছাত্রছাত্রী থেকে শিক্ষক পর্যন্ত সবাই ভালো থাকে। যাক, ভালোই হলো, না এসে অন্তত একটা দিন ঠিকমতো ক্লাস করতে পারবো। আমি আস্তে করে সাগরকে বললাম, শিকদারের নাম্বার তার কাছে থাকলে আমাকে নাম্বারটা দিতে। আমার কাছে শিকদারের নাম্বার নেই। সাগর আমাকে শিকদারের নাম্বার দিল। ক্লাস শেষ করে সাগরকে বললাম, চল শিকদারকে দেখে আসি। তুই বাসা চিনিস? না, আমি তো বাসা চিনি না। ওকে ফোন দিয়ে জেনে নিচ্ছি তার বাসা কোথায়। তারপর শিকদারকে ফোন দিলাম। প্রথমে রিং বাজলো, কিন্তু ধরেনি। আবারও ফোন দিলাম, তখন ধরল। কে বলছেন? আমি শিকদার বলছি। তাহলে আমি কে? তুই হয়তো কে হতে পারিস বলতে? দেখেন ভাই, আমি বুঝছি আপনি আমাকে চিনেন। আমি অসুস্থ, ফান করার মুডে নেই এখন, রাখলাম। ফোন কেটে দিতে যাবে তার আগেই আমি নিজের পরিচয়, মানে রবিউল হাসান, তার কলেজ বন্ধু, দিলাম। আরে তুই কি মনে করে? আসলে আমার কাছে তোর নাম্বার ছিল না, তাই ফোন দিতে পারিনি। এখন সাগরের থেকে নিয়ে তোকে ফোন দিলাম। আচ্ছা, আমরা তোর সাথে দেখা করতে চাই, তাও তোর বাসায়। বল তো তোর বাসাটা কোথায়? আসলে আমরা চিনতেছি না। আচ্ছা, আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি, তোরা আয়। ওকে, শিকদারের দেওয়া ঠিকানায় গেলাম। সামনে তাকিয়ে দেখতেই চোখ কপালে উঠে গেল। এত বড় বাড়ি, আবার এত সুন্দর, চারপাশে ক্যামেরা লাগানো। দেখে তো মনে হয় না এ বাসাটা ভাড়া দিচ্ছে। এটা কি তাহলে শিকদারের আসল বাসা? না, কিচ্ছু মাথায় ঢুকছে না। শিকদারকে ফোন দিয়ে দেখি কি বলে। আমি ফোন দিতে যাব, তার আগেই শিকদার আমাকে ফোন দিল। শিকদার আমার কাণ্ডগুলো কম্পিউটারে দেখছিল, তাই আমি ফোন দেওয়ার আগে আমাকে ফোন দিল। আমি ফোন রিসিভ করে বললাম, ভাই, এটা কোথায় নিয়ে আসলে? ঠিক জায়গাতে আনছি। গেট খুলে ভিতরে ঢুকে ফোন কাটবি না। ওকে। গেট খুলে ভেতরে ঢুকতেই একজন আমাদের দাঁড় করালো। বলল, কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছে। আমাদের কথাগুলো শিকদার শুনছিল। শিকদার বলল আমাকে ফোনের স্পিকার অন করতে। আমিও করলাম। শিকদার লোকটাকে বলে দিল আমরা তার কাছে যাচ্ছি। তখন লোকটা আমাদের শিকদারের কাছে নিয়ে যায়। আমাদের শিকদার রুমের সামনে দিয়ে লোকটা চলে আসে। আমি রুমের দরজা নক করতে যাব, তখনই শিকদার দরজা খুলে দিল। এটা কি তোর বাসা? আগে তো ভেতরে আয়। ভেতরে গিয়ে দেখি বাসাটা আরো সুন্দর। বাইরে যেমন সুন্দর, ভেতরে তার থেকে বেশি সুন্দর। চারপাশে কি সুন্দর পেন্টিং লাগানো, এক কথায় অসাধারণ। বস, কেমন আছিস বল? ঠিক আছে, কিন্তু তুই কেমন আছিস? আমি ভালো। আর সাগর, তুই কেমন আছিস? ভালো। তোর বাসা এটা? কেন বলতো? আসার সময় যেভাবে দেখলাম বাসাটা, মনে হলো তুই অনেক বড় লোক, তাই বললাম। বল, কি খাবি? আরে কিছু খাবো না, তোর অবস্থা জানতে আসলাম। তা কেমনে হয় বল? চা না কফি? কফি হলে ভালো হয়। ওকে, আমি বানিয়ে আনতাছি। আরে তুই বানিয়ে আনতে যাবি কেন?
বাসায় তো আরও অনেকে আছে। হ্যাঁ আছে, ওকে বলছি তোরা বস। শিকদার নিচে চলে গেল। বাসাটা দোতলা, তার নামের সাথে বাসাটারও মিল আছে। 2 মিনিট পর শিকদার চলে আসলো কফি হাতে নিয়ে। তুই কেন কষ্ট করতে গেলি? আরে না, আম্মু বানিয়ে দিছে, জাস্ট আমি তো আনলাম, আর কিছু না। ওকে, এখন কফি দেই। তারপর 3 জন বসে বসে কফি খেলাম, সাথে আড্ডা তো হয়ে গেলই। আচ্ছা শিকদার, আমার যতটুকু মনে হয় তুই চাইলে মারিয়ার এই কাজে বাধা দিতে পারিস, কিন্তু তুই এমনটা করিস না কেন? তুই ঠিকই বলছিস, চাইলে বাধা দিতেই পারি। আর মারিয়া চাইলে কি পারে জানিস? কি? মারিয়া চাইলে আমাকে মেরে মাটির নিচে পুঁতে দিতে। তার থেকে ভালো তার সাথে লাগতে না যাওয়া। তখন একটা মহিলা রুমে প্রবেশ করলো। শিকদারের দিকে তাকাতে সে বলল, ওটা তার মা। আমরা আন্টিকে সালাম দিলাম। আন্টি সালামের জবাব দিল। আন্টি কেমন আছে জানতে চায়, বলল 1 মাস ছেলে ভালো না থাকলে কি মা ভালো থাকে? আন্টি শিকদারের কথা বলল যে আমরা ঠিকই বুঝছি। তারপর আন্টি চলে গেল। আমি শিকদারকে বললাম, তুই কি এক ভাই? আমার আর কোনো ভাই নাই, একটা বোন আছে। কই, তাকে তো দেখুন না। আপু ভার্সিটি থেকে এখনো আসেনি। আচ্ছা, তুই কি কাল কলেজ যাবি? না, কাল যাব না, পরের দিন থেকে যাব। শরীর এখনো ব্যথা করছে। সরি রে, আমার জন্য তোকে মার খেতে হলো। আরে সরি বলছিস কেন? মারিয়ার সাথে আমিও কথা কাটাকাটি করছি, তাই এমন করছে। তাহলে তুই বিশ্রাম নে, আমরা আজ আসি। রাতে খেয়ে যা। আরে না, বাসে গিয়ে খাবো, তুই বিশ্রাম নে, আসি। সাগর আমি শিকদারের বাসা থেকে বের হয়ে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে কলেজের কাছাকাছি চলে আসলাম। এখন 2 জনকে 2 দিকে যেতে হবে, তাই 2 জন 2 দিকে চলে গেলাম। সাগর নিজের বাসার দিকে, আমি আমার বাসার দিকে। আমি বস্তির কাছে গিয়ে রিক্সা থেকে নেমে পড়লাম। রিক্সার ভাড়া দিয়ে আমি বস্তির ভেতরে গিয়ে চারপাশে দেখে নিজের রুমে চলে গেলাম। রুমে ঢুকে দাঁড়াতেই কেউ একজন আমাকে ফোন দিল। ফোন বের করে দেখলাম নাম্বারটা পরিচিত না, তাই রিসিভ করিনি। কিছুক্ষণ পর আবারও ফোন দিল, এবার রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সিনথিয়া বলছি। সিনথিয়া? ও হ্যাঁ, মনে পড়ছে। বলেন কেন ফোন দিচ্ছেন? এমনি ফোন দিলাম, আপনি কেমন আছেন জানার জন্য। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। কি করেন? মাত্র বাসে আসলাম। ওকে, রাখছি তাহলে। আমি কিছু না বলে ফোন কেটে দিলাম। কত সুন্দর ছিল লাইফটা। গরিবের লাইফটা বুঝতে গিয়ে আজ বুঝছি কতটা কঠিন এদের লাইফ। টাকা আছে তো সবাই ভালোবাসবে, টাকা নাই তো সবাই অপমানিত করবে। কি লাইফ! একা মানুষ বস্তিতে থাকে। নিজের খাবার রান্না করলাম, সাথে কিছুক্ষণ পড়লাম, রাতে শুয়ে পড়লাম। ভাই মাফ করে দিন আমাকে, আমি কিছু করিনি। যা করেছি ওই ওসি, আমি কিছু করিনি ভাই। ওসির কথা মতো তুই গুলি করছিলি আবিরকে? বল, এটাও কি মিথ্যা? না ভাই, ওসি আমাকে বলছিল আবির ভাইকে গুলি করতে, কিন্তু আমি জানতাম আমি আবির ভাইকে গুলি করলে আপনি আমাকে ছাড়বেন না, তাই আমি গুলি করতে এসেও গুলি করিনি ভাই। তাহলে বল, গুলি কে করেছে? আমি গুলি করেছি বস, এখন তোকে গুলি করব। বিশ্বাসঘাতক! আমার খেয়ে আমার পরে আমাকে গুলি করলে? সরি ভাই, এই দুনিয়ায় বিশ্বাসের কিছু নেই। যে যাকে মেরে রাজত্ব করতে পারে সেই রাজা। তোকে আমি আপন ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুই আমাকে তার প্রতিদান এইভাবে দিবি ভাবিনি। ভাই মাফ করবেন, এই দুনিয়ার ভালোবাসা বলতে কিছু নেই। টাকা আছে তো ভালোবাসার দরকার নেই, ক্ষমতা আছে তো এই শহরে রাজত্ব করা যায়। তোরাই তো রাজত্ব করিস, আমি তো কখনো তোদের বাধা দিইনি, কারণ তোরা ছিলি আমার লোক। সরি ভাই, আপনাকে মেরেই ফেলবো। যখন একটা কথা বলি, আমি আপনার লোক নই, আমি সুলতানের লোক। কি, তুই ওই দেশদ্রোহীর সাথে হাত মিলিয়েছিস? না ভাই, আমি তার দলের লোক ছিলাম। আপনার কাছে আসতে সে আমাকে বলেছে, আর আপনাকে শেষ করে আপনার রাজত্ব আমাকে করতে বলেছে। দেখ সুলতান, এই দেশে সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ তালিকায় রয়েছে। যে কোনো সময় যে কেউ তাকে ফায়ার করে দিতে পারে, তখন কিন্তু আমিই থাকবো তোর পাশে। সরি ভাই, আমি রাজত্ব করলে আন্ডারওয়ার্ল্ড আমার কথা চলবে, এটা এখন আপনার কথা চলে। তুই বেইমানি করছিস আমার সাথে? হ্যাঁ ভাই, এই দুনিয়ায় ইমানদারির দাম কেউ দেয় না। ভালো থাকবেন ভাই। শুট!
বেঈমান! আমার ঘুম ভেঙে গেল। বুঝলাম আবারও স্বপ্ন দেখলাম। পাশে ঘড়িতে তাকিয়ে দেখি 4টা বাজে। এই সময় এমন স্বপ্ন দেখা তেমন কোনো ব্যাপার না। এই স্বপ্ন আমি আগেও দেখেছি। অতীত নিয়ে চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙে তখন ঘড়ির কাঁটা অনেকটা দূর বেঁচে গেছে, প্রায় 9টা 20। আর সকালের খাওয়া হলো না। তাড়াতাড়ি চলে গেলাম কলেজে। দারোয়ান বেটা আজকেও আটকায়নি। ওই দিনের কিক দেওয়াতে বেটা লাইনে চলে আসছে। ভেতরে ঢুকে গেলাম। কলেজে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ক্লাস করতে রুমের দিকে যেতে লাগলাম। রুমের কাছাকাছি যেতেই খেলাম ধাক্কা কারো সাথে। চোখ খুলে যা দেখলাম অনেকটা ভয় পেলাম, কারণ আমি ধাক্কা খাইছি ডাইনি মারিয়ার সাথে। মারিয়া মাটি থেকে উঠে আর কিছু না বলে আমার কলার ধরে মাঠের মাঝখানে নিয়ে গেল। আমিও কিছু বলছি না, কী বা বলবো। বললেও মার খেতে হবে, না বললেও খেতে হবে। তার থেকে বরং কথা না বলে থাকি, হয়তো 2টা কম মারবে। মারিয়া আমাকে মারতে লাগলো আর বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে। তোকে আজ এমন মার দিব যাতে আর কোনো দিন আমার কোনো মেয়ের দিকে তাকাতে না পারিস। এই বলে আমাকে মারতে শুরু করলো। হঠাৎ কেউ একজন আমার সামনে আসলো, যাকে দেখে আমি অবাক। ওইখানে কেন? সে আর কেউ না, সে একজন মাফিয়া, যার নামে চলে সাকিবের মতো শতখানেক মাফিয়া। আমাকে মারতে দেখে সে যখন সামনে আসতে যাবে তখন আমি ইশারা করলাম যাতে সামনে না আসে। মারিয়া আর তার দল আমাকে ইচ্ছে মতো মারল। যদিও সবাই মারলো, কিন্তু সিনথিয়া ঠায় দাঁড়িয়ে থাকলো। মারিয়া আমাকে মারছে আর বলছে, এই খ্যাতের বাচ্চাকে কেউ যদি হসপিটালে নিয়ে যাস তাকে জিন্দা কবর দিব। মারিয়া ইচ্ছে মতো আমাকে মারল, মেরে সে চলে গেল। আমি প্রায় অজ্ঞান হওয়ার মতো মারল। যদিও এসবে আমার কিচ্ছু হবে না, পুরো শরীরে ঘাম রক্ত এক হয়ে গেছে। মারিয়া চলে যেতেই সাগর আমার কাছে আসলো। যদিও সাগর এই সময় ক্লাস করার কথা, কিন্তু আমাকে মারছে দেখে সে বেরিয়ে আসলো। সাগর আমাকে ধরে বসালো, পানি দিল। পানি খেয়ে হসপিটালের দিকে রওনা দিলাম। সাগর আমার সাথেই আছে। আমরা যখন হসপিটালে যাওয়ার জন্য বের হতে যাব, কলেজ থেকে মারিয়া এসে সামনে দাঁড়ালো আর সাগরকে চর বসিয়ে দিল। সাগর কিছু বলছে না। আমাকে মারায় আমি মারিয়াকে কিছু বলিনি, কিন্তু সাগরকে যখন মারলো তখন নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমিও মারিয়াকে দিলাম কষে 2 চর, যা দেখে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। যদিও সিনথিয়ার চেহারা দেখে বোঝা যাচ্ছে মারিয়াকে মারায় সে খুশি হয়েছে। মারিয়াকে মারায় মারিয়া আমার কলার ধরে ফেলল। আবার যখন আমাকে মারতে যাবে তখন আমি আরও একটা চর বসিয়ে দিলাম। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? জানিস আমি কে? কে তুই? যদিও আগে আপনি করে বলতাম, বারবার যখন মারিয়া আমাদের উপর অত্যাচার করছে তখন আমি আর আপনি করে না বলে সোজা তুই করে বললাম। তুই আমাকে তুই তুকারি করে বলছিস? তোকে তুই বলতেও ঘৃণা হচ্ছে। ছি, কতটা খারাপ হলে মানুষ পশুর মতো আচরণ করতে পারে তা তোকে না দেখলে বুঝতামই না। আমি জানতাম তোর ক্ষমতা আছে বলেই একটু ঝামেলা করিস, কিন্তু এখন তো আমার ধারণা পাল্টে গেল। আসলে তুই কেমন জানিস, যখন কোনো দুর্বল মানুষ তোর সামনে আসবে তখন তুই তাকে পশুর মতো মনে করিস। সরি, মনে করিস শুধু তাই নয়, তুই পশুর মতো আচরণও করিস। কেন রে, তোকে কি তোর মা বাপ কিছু শেখায়নি গরিবের সাথে কিভাবে আচরণ করতে হয়? পারলে একদিন গরিব হয়ে দেখ, এই গরিবের লাইফ কতটা কঠিন হারে হারে টের পাবি। ঘৃণা করি তোর মতো মেয়েকে, আর সাথে তোর সাথে যারা চলাচল করে। কি পেয়েছিস তোরা? একটু ক্ষমতা আছে তার মানে তোরা মানুষকে পশু বানিয়ে রাখবে? কাল যদি তোর ক্ষমতা না থাকে তাহলে তোকে এই গরিবরা তোর মতো ব্যবহার করবে না, কারণ তারা মানুষকে সম্মান করতে জানে। আচ্ছা ধরে নে আজ তোর ক্ষমতা নেই, তোর সাথে যারা এখন চলছে তারা কি আর তোর সাথে থাকবে? কখনোই না। তোর ক্ষমতা আছে বলে আজ এরা তোর সাথে আছে। হয়তো তোর ভয়, নয়তো তোর ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করতে। কাল সাধারণ মানুষ হয়ে দেখ, দেখবি আজ যারা তোর সঙ্গী তারা আর তোর সাথে থাকবে না। ঘৃণা লাগে তোর মতো মেয়েদের। চাইলে তুই পুরো কলেজে ঘুরে দেখ, 95% ছাত্রছাত্রী তুই না থাকলে কলেজে খুশি থাকে। কেন জানিস? তারা তোকে ঘৃণা করে। তারা হয়তো বলতে পারে না ভয়, পারলে একবার গরিব হয়ে দেখ, দেখবি এই লাইফটা কতটা কঠিন। আর কি বললি, আমি ভিখারির বাচ্চা? খ্যাত বস্তির ছেলে? আরে পারলে এই খ্যাত বস্তির ছেলেদের মতো কেউ তোদের ভালোবাসে কিনা দেখ। কেউ ভালোবাসে না, সবাই ভয় তোদের সামনে নিয়ে পূজা করে।
আর জানিস, এই খ্যাত যখন একটু অসুস্থ হয় তখন পাড়া প্রতিবেশীদের ভিড় লেগে যায় আমাদের বাসার সামনে। কেন জানিস? কারণ এই খ্যাত বস্তির ছেলেগুলোকে সবাই ভালোবাসে। আজ যদি তুই অসুস্থ হয়ে পড়িস তাহলে তোকে কেউ দেখতে যাবে না। হ্যাঁ, যাবে দেখতে। কারা যাবে জানিস? তোর মতো কিছু মানুষরূপী জানোয়ার, যারা আপন স্বার্থের জন্য তোর চারপাশে ঘুরে। আর কি বললি? ও হ্যাঁ, আমাকে মারার পর যে আমাকে হসপিটালে নিবে তাকে জিন্দা কবর দিবি? আরে তুই কিভাবে ভাবলি যখন তুই যা বলবি তাই হবে? শেষবারের মতো বলছি, ভালো হয়ে যা, সবার ভালোবাসা পাবে। আর এইভাবে থাকলে সবার ঘৃণা ছাড়া আর কিচ্ছু পাবে না। ঘৃণা করি তোর মতো মেয়ে জাতিকে। তারপর চলে এলাম সাগর আর আমি। আমাদের ঘটনাগুলো নিজের চোখে দেখছিল সবাই, আর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মারিয়া আমার ওপর সেই কি রাগ, মনে হয় আমাকে চিবিয়ে খাবে। মারিয়া মনে মনে ভাবলো এই অপমানের জবাব সে দিবে। মনে মনে সে ঠিক করে নিল আমাকে মেরে ফেলবে। আমি আর সাগর বাইরে আসতেই আমার সামনে একজন এসে দাঁড়ালো, যাকে আমি মারার সময় সামনে আসতে নিষেধ করছিলাম। হ্যাঁ, সেও একজন মাফিয়া, আমার বন্ধুও সে, মাহমুদ। মাহমুদ আমার সামনে দাঁড়ালো, আমাকে বলল, এসবের মানে কি? কিছু না, আমি একটু শান্তি চাই। চল হাসপাতালে নিয়ে যাবো তোকে। চল। সাগর, মাহমুদ আর আমি হসপিটালে গেলাম। ট্রিটমেন্ট করিয়ে হসপিটালে একটু বিশ্রাম নিলাম। ভাই, কি হয়েছে তোর? এখানে কেন? আর আমাদের ছেড়ে হঠাৎ কোথায় হারিয়ে গেছিলি? বলবো পরে, আগে বল তুই এখানে কেন? আমি তোকে ফলো করতে করতে এলাম। মানে তুই আমাকে ফলো করছিলি তাহলে? হ্যাঁ। কখন থেকে আমাকে দেখলি তুই? আমি এটাকে? এটা আমার বন্ধু, আমার সাথে একই কলেজে পড়ে। ওকে, পরে বলবো। তোকে কেমন দেখছি? আচ্ছা, আপনি বলেন, আমি বাইরে থেকে আসছি। বলে সাগর বাইরে চলে গেল। এখন বল তুই আমাকে কোথায় দেখলি? আমি একটা মিশনে যাচ্ছিলাম, আমার সাথে উলাপান ছিল। আমি আমার গাড়িটা নিয়েছিলাম, যেটা তুই আমাকে দিয়েছিলি, বুলেট প্রুফ গাড়িটা। আমি ওই গাড়ির পেছনে, বাকিরা ছিল আমার মিশনে যাওয়ার মাঝখানে। বাজারে তোকে দেখলাম। যদিও আমাদের জগতে আমরা দুজন জানি তুই বেঁচে আছিস, কিন্তু কোথায় আছিস তা কেউ জানে না। বাজারে যখন তোকে দেখলাম তখন তুই কোথায় থাকিস জানার জন্য আমি তোর পিছু নিই এবং বাকিদের মিশনে পাঠিয়ে দিই। তোর পেছন পেছন আস্তে আস্তে কলেজে তোর বাসা সবখানে তোকে ফলো করি, যাতে তোর থেকে হারিয়ে যাওয়ার আগে কি হয়েছে জানতে পারি। আর আমি আজকে তোকে ফলো করেছিলাম, আর এসেই দেখি কতগুলো মেয়ে মেরেছে। বাকিটা তুই জানিস। ওই দিকের কি অবস্থা? রাজা ছাড়া রাজ্য যেমন চলে তেমনই চলছে। আমার অবর্তমানে সব দায়িত্ব তো রাশেদের কাছে, তাহলে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, সে তোর মতন করে চালাচ্ছে সব কিছু, কিন্তু তুই মাত্র তুই। ওকে, আমিও ফিরবো একটু সময় পরে। কখন ফিরবি? আমি তো চেয়েছিলাম 1 বছর পর ফিরবো, কিন্তু মনে হয় না এত সময় অপেক্ষা করতে পারবো। বল, সেদিন আসলে কি হয়েছিল? যদি আমি এখন তোকে বলি সেদিন কি হয়েছিল তাহলে তুই রেগে যাবি। আবার যে আমার সাথে বেমানি করেছে তাকেও তুই মেরে ফেলবি। তাই আমি এখন তোকে বলতে পারবো না সেদিন কি হয়েছিল। আমি জানি তোর সাথে কেউ বেইমানি করেছে, কিন্তু কে সে? নাম বল, নিজে গিয়ে আমি তাকে শ্যুট করব। না, তোর কিছু করতে হবে না, যা করার আমি করব। তাহলে বল, কে সে যে বেইমানি করেছে? আগে আমাকে কথা দে তুই তাকে কিচ্ছু করবি না। ওকে, কথা দিলাম, তোকে আমি কিছু করব না। ওকে, তাহলে শোন, আমি সেদিন রাতে সবাইকে ডেকেছিলাম, আর আবিরকে যে গুলি করেছে তাকেও ধরে নিয়ে আসছিলাম। যখন আমি জোর দিয়ে জিজ্ঞেস করলাম আবিরকে কে শ্যুট করছে জানার জন্য, তখন পেছন থেকে সাকিব আমাকে গুলি ধরে বলল, আমি গুলি করেছি বস, এখন তোকেও গুলি করব। বিশ্বাসঘাতক, আমার খেয়ে আমার পরে আমাকে গুলি ধরলে? সরি ভাই, এই দুনিয়ায় বিশ্বাসের কিছু নেই। যে যাকে মেরে রাজত্ব করতে পারে সেই রাজা। তোকে আমি আপন ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুই আমাকে তার প্রতিদান এইভাবে দিবি ভাবিনি। ভাই মাফ করবেন, এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিছু নেই। টাকা আছে তো ভালোবাসার দরকার নেই, ক্ষমতা আছে তো এই শহরে রাজত্ব করা যায়। তোরাই তো রাজত্ব করিস, আমি তো কখনো তোদের বাধা দিইনি, কারণ তোরা ছিলে আমার লোক। সরি ভাই, আপনাকে মেরেই ফেলবো। যখন একটা কথা বলি, আমি আপনার লোক নই, আমি সুলতানের লোক। কি তুই দেশদ্রোহীর সাথে হাত মিলিয়েছিস? না ভাই, আমি তার দলের লোক ছিলাম। আপনার কাছে আসতে সে আমাকে বলেছে, আর আপনাকে শেষ করে আপনার রাজত্ব আমাকে করতে বলেছে। দেখ সুলতান,
এই দেশ সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা শীর্ষ তালিকায় রয়েছে। যে কোনো সময় যে কেউ তাকে ফায়ার করে দিতে পারে। তখন কিন্তু আমিই থাকবো তোর পাশে। সরি ভাই, আমি রাজত্ব করলে আন্ডারওয়ার্ল্ড আমার কথা চলবে, এরা এখন আপনার কথা শুনছে। তুই বেমানি করছিস আমার সাথে? হ্যাঁ ভাই, এই দুনিয়ায় ইমানদারির দাম কেউ দেয় না। ভালো থাকবেন ভাই। বলে সাকিব আমাকে গুলি করে দেয়, কিন্তু সে জানতো না আমি বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিলাম। আমাকে গুলি করে সাকিব নিজেকে অনেক বড় কিছু মনে করছে। আমাকে গুলি করার পর আমি একটা গেম চাললাম। আমি মরার মতো করে পড়ে থাকলাম। সাকিব মনে করলো আমি মারা গেছি। সাকিব ফুর্তি করতে করতে আস্তানা থেকে বাইরে চলে গেল। আমি একইভাবে পড়ে থাকলাম। সাকিবের সাথে সবাই চলে গেল, কিন্তু ওখানে রাশেদ আসলো। তারা যাওয়ার পরে রাশেদ আমাকে পড়ে থাকতে দেখে আমার কাছে এসে মাটিতে বসে পড়ল। যখন কান্না করতে যাবে আমি তাকে ফিস ফিস করে বললাম আমি ঠিক আছি, এখন আমাকে এখান থেকে বের হতে হবে যাতে কেউ বুঝতে না পারে। আমি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, তাই আমার কিচ্ছু হয়নি। তারপর আমাকে রাশেদ বের করে নিয়ে আসে। আমাকে বাসায় দিয়ে যখন রাশেদ চলে আসবে তখন আমি তাকে বলি সবাইকে যেন বলে আমি মারা গেছি, কিন্তু কিভাবে তা কেউ জানে না এটা বলতে। আর রাশেদ সবাইকে ওটাই বলে। তারপর আমার বাসার লোক রাশেদ আর তুই সাথে পাঠকরা জানে আমি বেঁচে আছি। তারপর আমি একটা চাল চালি যাতে ওসি আর সুলতানকে আমি ধরতে পারি। আমি চাইলে ওসিকে মেরে ফেলতে পারি, কিন্তু সমস্যা হবে ওসিকে মারলে সুলতান দেশে আসবে না। সেই জন্য আমি আর ফিরে যাইনি আস্তানায়। আমি ছদ্মবেশ নিয়ে চলে আসি এখানে। যেদিন সুলতান দেশে আসবে সেদিন ব্যাক হবে, আর কে আসবে সেদিন হবে সুলতানের শেষ দিন। এত কিছু হয়ে গেল, আমাকে একটুও জানালি না। এখন তো জানলে, আর মনে রাখবি কে আমি সেটা যাতে কেউ না জানে। কে জানাবে না? গুড, তুই তোর কাজ নীরবে করে যা, বাকিটা আমি দেখব। আর আমাকে ফলো কম করবি। যতটুকু জানলাম সাকিব এখন এই শহরে আছে। 3 জনকে একসাথে মাটি চাপা দিব। ওকে, তুই যেমন বলবি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না মাফিয়া কিং আর কে সাকিব মেরে ফেলতে চেয়েছে। বাদ দে, সাগর আসছে। এতক্ষণ সাগর বাইরে ছিল। সাগর আসছে দেখে আমি এসব কথা বন্ধ করতে বললাম। যদি সাগর আমাদের কথা বুঝতে পারে তাহলে সে ভয় পাবে, নয়তো আমাদের পরিচয় পাবলিশ হয়ে যাবে। সাগর আমার কাছে এসে পাশে বসলো, আমাকে বলল এখন কি করবি? এই মেয়ে তো যা ইচ্ছা তাই করতেছে। কি করব, ক্ষমতা আছে তাই করছে। আর আজকে আমি যা দিলাম মনে হয় না আর এমনটা করবে আমার সাথে। এই মেয়েটা কিন্তু এত সহজে অপমান মেনে নিবে না। সেটা না হয় পরে দেখা যাবে, এইসব নিয়ে তুই চিন্তা করিস না। যদি তোর কোনো ক্ষতি করে? ওর ক্ষতি করতে গেলে ওই মেয়েকে আবার জন্ম নিতে হবে। আরে বাদ দে, তোদের পরিচয় করিয়ে দিই। মাহমুদ, এই হচ্ছে সাগর, আর সাগর এই হচ্ছে মাহমুদ। হ্যালো। হ্যালো। তাহলে তুমি রবিউলের সাথে পড়ো? হ্যাঁ, আর আপনি? আমি আপাতত পড়াশোনা স্টপ রাখছি, তবে রবিউলের সাথে পড়ি। তাহলে তো আমরা ফ্রেন্ডস। মাহমুদ বলল হ্যাঁ শিওর, যে আমার কলিজার বন্ধু ফ্রেন্ড, সে আমারও ফ্রেন্ড, তাহলে তো হাত মিলাতেই হয়। হাত মেলানোর পর আরও কিছু সময় আমরা হসপিটালে কাটালাম। সাগর কথা বলতে বলতে হসপিটালের জানলার পাশে দাঁড়ালো। হঠাৎ সাগর দেখলো কতগুলো এক কালারের গাড়ি হসপিটালে ঢুকলো, আর সেখান থেকে একই পোশাক পরা শতখানিক ছেলে পেলে নেমে হসপিটালে ঢুকে গেল। সাগর এইসব দেখে ভয় পেয়ে আছে। এসে সাগর এইসব আমাদের বলল। সাগর অনেক ভয় পেয়ে আছে, মনে করছে এইসব পোলাপান মারিয়ার হলে আজ আমরা শেষ। দেখে মনে হচ্ছে এরা কোনো মাফিয়ার লোক। সবার হাতে রাশিয়ান অত্যাধুনিক অস্ত্র, যা দেখে সাগর বেহুশ হওয়ার অবস্থা। মাহমুদ জানলা দিয়ে দেখলো তারা কারা। তারপর মাহমুদ নিশ্চিন্তে আমার পাশে বসে পড়ল। মাহমুদের এইভাবে বসায় আমি বুঝে গেলাম লোকগুলো মাহমুদের। সাগরকে বললাম ভয় না পেতে। সে চুপ করে বসে আছে। আমরা 3 জন পাশাপাশি বসে আছি। নিচ থেকে পোলাপান আমাদের রুমের সামনে এসে দরজা টোকা দিল, যেটাতে সাগরের অবস্থা আরও খারাপ হয়ে উঠল। তারা দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি অপর দিকে ঘুরে শুয়ে পড়লাম যাতে কেউ আমার চেহারা না দেখে। যারা আসছে গান হাতে নিয়ে তারা আর কেউ নয়, তারা হচ্ছে মাহমুদের পোলাপান। তাদের অনেকে আবার আমাকে চেনে, তাই উল্টা দিকে ঘুরে শুয়ে থাকলাম। এদিকে পোলাপান দরজায় ধাক্কা দিতেই মাহমুদ গিয়ে দরজা খুলে দিল। তোমরা এখানে কেন? ভাই, আপনি হসপিটালে কেন? আপনার কিছু হয়েছে? না, আমার কিচ্ছু হয়নি। আমার একটা বন্ধুকে একটা মেয়ে মেরেছে, তাকে নিয়ে হসপিটালে আসলাম।
ভাই আপনার বন্ধুকে মারছে, তাও একটা মেয়ে। ভাই অ্যাড্রেস দিন, তুলে নিয়ে আসবো। দাঁড়া তোরা, দেখি সে কি বলে। আমার থেকে জানার জন্য মাহমুদ আমার কাছে আসলো। এসে বলল মারিয়াকে তুলে আনবে কিনা। আমি নিষেধ করে দিলাম যাতে তুলে না আনে, দেখি মারিয়া আরও কী কী করতে পারে। অবশ্য কথা বলার সময় আমি অপর দিকে ঘোরা অবস্থায় কথা বলছিলাম, যাতে রানা বা আর কেউ না দেখে। মাহমুদ রানার কাছে গিয়ে বলল তুলে আনতে হবে না, ওই ব্যাপারটা মাহমুদ নিজে দেখবে। ভাই আপনার আজকে একটা মিশন আছে। কি মিশন? ভাই আজকে সুলতানের কিছু লোকজন সমুদ্রপথে অস্ত্র আনবে। মন্দির সাথে কথা বলছিলাম, সে আমাদের বলল পুলিশের পক্ষে তাদের আটকানো সম্ভব না, তাই এই কাজটা আমি নিলাম। গুড। তোদের নীতি থেকে একটু এদিক ওদিক করবি না, মনে রাখবি দেশের সেবা করাটা আমাদের মূল লক্ষ্য। জি ভাই। অস্ত্র কখন আসবে? ভাই আজ রাত 8টায় অস্ত্র আসবে। আমাদের গুপ্তচর জানিয়েছে অস্ত্রের সাথে 10 জন থাকবে, সবার হাতে গান থাকবে। AK-47 3.62 mm রাইফেল, মেড ইন চায়না T-56। ওকে, তাহলে তো আমাদের যেতে হবে। তুই একটা কাজ কর, নতুন ঘরে আরও কতগুলো গান আছে ওগুলো নিবি, আর পুলাপান 15 জন নিবি, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। মনে রাখবে এই অস্ত্র আসলে দেশের অনেক ক্ষতি হবে। জি ভাই, আমি 15 জনকে রেডি করেছি আমার টিম থেকে। আপনি নিশ্চিন্তে থাকুন, জয় আমাদের শুধু হবেই হবে। তাই যেন হয়। ভাই কিছু মনে না করলে আপনার বন্ধুকে একটু দেখতে পারি? এখন দেখা যাবে না, কারণ সে অসুস্থ, আর সবচেয়ে বড় কথা তোরা ওকে চিনিস। আমরা চিনি, তাহলে দেখতে পারি ভাই? না, তোরা এখন ওকে দেখলে তোদের হাতে 5টা লাশ পড়বে, আর সে চায় ওই লাশগুলো নিজে ফেলতে। কিছুই তো বুঝলাম না ভাই। বুঝিয়ে বলবো পরে, এখন বল তোরা কিভাবে জানলি আমি হসপিটালে? ভাই এখানে আমাদের যে এজেন্ট 3 জন আছে তারা জানিয়েছে। আমি তো মনে করেছি আপনার কিছু হয়েছে, তাই টিম নিয়ে চলে আসলাম। ওকে, এখন তাহলে যা, আজ রাত 8টায় রেডি থাকিস, আমাদের একটু আগেই যেতে হবে। ওকে ভাই, আসি। রানাও তার দল হসপিটাল ছেড়ে চলে গেল। এইদিকে সাগরের প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা। সাগর মনে মনে বলছে, এ আমি কোথায় আসলাম? কে মাহমুদ আর কে রবিউল, যাদের কথা এতগুলো পোলাপান চলে? রানা চলে যাওয়ার পর মাহমুদ আমার কাছে আসলো। সাগরও পাশে বসা ছিল, যদিও রানা বা কেউ একটু ধমক দিলেই নিশ্চিত সাগরের প্যান্ট ভিজে যেত। এখন চুপচাপ বসে আছে। একটা ঝামেলা হয়ে গেছে। কে? সুলতান আবারও ঝামেলা করছে। যা করার কর, তবে শেষটা আমি করব। আমার কথার মানে মাহমুদ ঠিকই বুঝল। সাগরকে বললাম চুপ হয়ে বসে আছিস কেন? সাগর ভয়ে আছে এখনো, বলল এমনি। চল বাসায় চলে যাই। এভাবে কেমন? এইসব কোনো সমস্যা না, চল যাই। যদিও মাহমুদ আসতে নিষেধ করছিল, কিন্তু হসপিটালে থাকতে ভালো লাগে না, তাই বেরিয়ে আসলাম হসপিটাল থেকে। বের হওয়ার সময় অবশ্য হসপিটালের সবাই আমাদের অন্যভাবে দেখছিল। সেদিকে পাত্তা না দিয়ে আমরা চলে আসলাম। হসপিটাল থেকে মাহমুদকে বিদায় করে দিলাম। আমি আর সাগর রিকশায় করে আসতে লাগলাম। সাগর আমাকে বলল, তুই কে? ঠিক বুঝলাম না, তুই জানিস আমি কে? না, আমরা যা জানি তুই তা না। তুই আসলে কে? আমি তোর বন্ধু, কোনো সন্দেহ আছে? আমার বন্ধু তার ঠিক আছে, কিন্তু মাহমুদ কে? আমার বন্ধু। শুধু কি বন্ধু নাকি আরো কিছু? বলতে পারিস অনেক কিছু। মানে হলো মাহমুদ আমার বন্ধু, আবার আমার দেশের একজন রক্ষকও। ঠিক বুঝলাম না। মাহমুদ একজন নামকরা মানুষ। বাকিগুলো বলতে গিয়ে থেমে গেলাম। কি হলো, থেমে গেলি কেন বল? পরে বলবো, এখন বলা যাবে না। কখন বলবি? কাল কলেজে গেলে বলবো। এখন বলতে সমস্যা কোথায়? বলছি তো কাল বলবো। ওকে বলিস, রাগ করিস কেন? একটু চুপ থাক। আমরা দুইজন রিক্সা নিয়ে আসতে লাগলাম। এখনও ওই বাইকার আমাদের ফলো করছে। আমরা বাসার দিকে না গিয়ে অন্যদিকে রিক্সা যেতে বললাম, আর একটা বুদ্ধি আটলাম যাতে যারা আমাদের ফলো করছে তারা অন্যদিকে চলে যায়। আমরা রিক্সা করে একটা নির্জন রাস্তায় গেলাম। সাগর বলল, আমরা কোথায় যাচ্ছি? আমিও জানি না কোথায় যাচ্ছি, তবে রিক্সা থেকে নামলে ক্ষতি আছে। কেন, কি হয়েছে? কেউ আমাদের ফলো করছে, তারা আমাদের ফলো করা ছাড়লে আমরা নিচের জায়গায় যাব। কি, এখন কি হবে? ওয়েট, মাহমুদকে জানাচ্ছি। মাহমুদকে ফোন দিলাম, বাইকের নাম্বারটা বললাম।
মাহমুদ রানাকে পাঠিয়েছে। কিছুক্ষণ পর রানা নিজের গাড়ি সহ আরও 2টা গাড়ি নিয়ে আসলো। রানা আমাকে যাতে না চেনে মাস্ক পরে নিলাম। রানা গিয়ে বাইকের সামনে দাঁড়ালো। বাইকার 2জন রানাকে দেখিয়ে পালাতে গেলে রানার পোলাপান তাদের ধরে ফেলে। আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসি, আর ওইদিকে রানা ওই 2জনকে ধরে গাড়িতে তুলে ফেলল। তারা কাকে ফলো করছে জানার জন্য রানা রাজধানায় নিয়ে গেল। মারধর করার পরে তারা বলল রবিউলকে ফলো করছে, এরা মারিয়ার লোক, মারিয়া এদের ফলো করতে বলছে। এই খবর রানা মাহমুদকে জানালো। রবিউলের কথা শুনে রানা অবাক। সবাই জানে রবিউল মারা গেছে, কিন্তু এরা যখন রানাকে রবিউলের কথা বলল তখন রানা রবিউলকে দেখতে চাইল। মাহমুদ নিষেধ করে দিছে, এখন রবিউলের সাথে দেখা করা যাবে না, কারণ এখন রবিউলের সাথে কেউ দেখা করলে সমস্যা হবে। রবিউল বেঁচে আছে এটা সাকিবের কানে চলে যাবে, তাই মাহমুদ নিষেধ করে দিল। তারপর মারিয়ার লোকগুলোকে মেরে মারিয়ার কাছে পাঠিয়ে দিল। আর এদিকে আমিও চলে আসলাম বাসায়। সেই ভাঙা বস্তিতে এসে মাহমুদকে ফোন দিলাম কী খবর জানার জন্য। মাহমুদ আমাকে সব বলল, কারা আমাকে ফলো করছিল এইসব। আমি এসে বসে থাকলাম, আর ওইদিকে মারিয়ার লোকগুলো গিয়ে রান্নার কথা বলল। যা শুনে মারিয়া অনেক রেগে গেল। কেন একটা বস্তির ছেলের জন্য রানার মতো মাফিয়া তার লোকদের মারল? কেন এই বস্তির ছেলের জন্য রানার এত দরদ? কাল কলেজে আসুক, তাহলে এই বস্তির ছেলেকে হারে হারে বোঝাবো মারিয়ার গায়ে হাত তুললে তার পরিণাম কী হয়। আমি সারাদিনের ব্যস্ততায় রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। রাতে শিকদার ফোন দিল। মারিয়ার সাথে আমার ঘটে যাওয়া ঘটনাগুলো সাগর শিকদারকে জানালো। শিকদার ঘটনাগুলো শুনে বেশ অবাক। যেখানে শিকদারের মতো বড়লোকের ছেলে মারিয়াকে কিছু বলতেও পারেনি, সেখানে আমার মতো বস্তির ছেলে কিভাবে মারিয়াকে মারল, আবার তাও সবার সামনে। তাই শিকদার আমাকে ফোন দিয়ে আমার মুখ থেকে ঘটনা শুনতে চাইল। আমিও সব বললাম। শিকদার সে কি অবাক, বলার মতো না। ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে আবারও কলেজে গেলাম। দারোয়ান এখন আর আটকায় না। কিক দিছিলাম যে ওটা কাজ হয়েছে। ক্লাস শুরু হতে আর একটু দেরি আছে, তাই বাইরে বসে আছি। সাগর আর শিকদারকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বললাম। আমি বসে আছি, এখনও সাগর বা শিকদার কেউ আসেনি। বসে বসে অতীত মনে করতে লাগলাম। যাদের জন্য এত কিছু করেছি, আজ তারাই আমাকে কি থেকে কি করলো। তখনই সামনে 5 থেকে 6 জন লোক আমার সামনে এসে দাঁড়ালো। আমি মাথা নিচু করেছিলাম, তাই তাদের পা দেখা যাচ্ছিল। মাথা তুলতেই দেখলাম সবার কোমরে গান আছে। এই অবস্থায় যে কেউ প্যান্ট নষ্ট করে ফেলবে, কিন্তু আমি এসবে অভ্যস্ত। যখন মাথা তুললাম ওদের থেকে একজন বলল, তুই মারিয়া ম্যামের গায়ে হাত তুলেছিলি কাল, আজ তোর সেই হাত আমি কেটে দিব। কি আমি কখন কিভাবে আর মারিয়াকে? বেটার বুদ্ধি আছে, আমাদের সাথে চালাকি করতেছে। আমি কোনো চালাকি করছি না। কে মারিয়া? এই একে ধর তো, মারিয়া ম্যামের কাছে নিয়ে যাই। তারা আমাকে মারিয়ার কাছে নিয়ে গেল। ম্যাম, এই ছেলেটা নাকি যে আপনাকে কাল অপমান করছিল। হ্যাঁ, এই ছেলেটা। এই খ্যাতটাকে আজ এমন মার দিবি যাতে আর পৃথিবীর আলো না দেখে। মারতে মারতে মেরেই ফেলবি। ওকে ম্যাম। এবার বুঝবি মারিয়ার সাথে কেউ লাগতে আসলে তার কি করে মারিয়া। ও তাই? তাহলে কালকের কথায় আপনার কিছু হয়নি? আজ তোকে আমি নিজ হাতে মেরে ফেলবো, দেখি তুই কি করতে পারিস। ওকে, দেখি তোর সাহস কেমন আমাকে মারবি। তাই তোর মতো একটা পাতি মাস্তান হাসালে রে আমাকে, হাসালে। ইচ্ছে মতো হেসে নে, আজ তোকে আমি মাটির নিচে পুঁতে দিব। ওকে, দেখা যাবে আমাকে কিভাবে কি করিস। এই ওকে নিয়ে আমার পুরাতন গোডাউনে বেঁধে রাখবি, কেউ একটা ফুলের তোড়াও দিবি না। একে যা করার আমি করব। ওকে ম্যাডাম। এই চল, আমাকে নিয়ে যেতে চাচ্ছে। আমিও যাওয়ার জন্য সামনে পা বাড়ালাম। গেটের সামনে যেতেই সাগর আর শিকদারের সাথে দেখা। তারা কান্না করার মতো অবস্থা আমাকে এইভাবে দেখে। আমি লোকগুলোকে বললাম, তোমরা তো আমাকে মেরে ফেলবে, আমি একটু আমার বন্ধুদের সাথে কথা বলি। ওকে বলো, 2 মিনিট সময়। মনে মনে বললাম, শালা জেলখানায় আছি মনে হচ্ছে। আমি সাগর আর শিকদারের সামনে গিয়ে বললাম, তোরা চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তোদের একটা নাম্বার দিচ্ছি, ফোন করে বলবি আমাকে কিডন্যাপ করা হয়েছে, আর নাম্বারটাও দিবি। আমি তাদের রাশেদের নাম্বারটা দিলাম আর বললাম, এই নাম্বারে ফোন দিয়ে আমার কথা বলবি, আর তোরা একদম নিশ্চিন্তে থাক,
কালকেই কলেজে বাকি কথা হবে। তারপর চলে আসলাম লোকগুলোর সাথে। তারা আমাকে একটা রুমে নিয়ে গিয়ে হাত পা একটা চেয়ারের সাথে বেঁধে দিয়েছে। এইদিকে সাগর শিকদার রাশেদকে ফোন দিয়ে আমার কথা বলায় রাশেদ পুরো গ্যাং নিয়ে বেরিয়ে পড়লো। আমার লোকেশন ট্র্যাক করে তারা আমার দিকে রওনা দিল। এইদিকে 1 ঘন্টা পর মারিয়া আমার কাছে আসলো। তার সাথে আসলো মারিয়ার কিছু পোলাপান। এখন কেমন লাগতেছে চান্দু? হুম, আমাকে অপমানিত করা, আমার গায়ে হাত তোলা, আজ তোকে বুঝিয়ে দিব আমি কে। সত্যি কি আমাকে মারবে? কি ভয় পাচ্ছিস? হুম, অনেক। ওকে, তাহলে তোকে প্রাণে মারবো না, তোকে কয়েকটা দিন ছেড়ে দিব। আর যদি মারতে না পারিস? তোর এখনো তেজ কমেনি? আরে না, তেজ তো তোর কমেনি। একটা মেয়ে হয়ে এত পাওয়ার কিভাবে দেখাস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার ক্ষেতের বাচ্চাকে মার না। আমাকে মারার জন্য মারিয়ার লোকগুলো সামনে আসতেই আমি চেয়ারটা টেনে ভেঙে ফেলি আর ওই চেয়ার দিয়ে লোকটার মাথায় মারি। লোকটার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। লোকটাকে মারছি দেখে মারিয়া আরও রেগে উঠল। বাকি লোকদের বলল যাতে সবাই একসাথে আমাকে মারতে আসে। সবাই আমাকে মারতে আসতে লাগলো। আমিও কম কিসে আগের জনকে পেটে কিক, পরের জনকে মুখে, পরের জনকে কোমরে, পরের জনকে মাথায় কিক দিয়ে শুইয়ে দিলাম। সবাই মাটিতে শুয়ে গড়াগড়ি করতে লাগলো। আমার মারের স্টাইল দেখে মারিয়া অবাক। যেখানে ট্রেনিং প্রাপ্ত গুন্ডারা আমাকে মারতে আসলো সেখানে উল্টো আমি তাদের মেরে শুইয়ে রাখছি। মারিয়া ভাবতে লাগলো কি চাইলাম কি হলো, আসলাম মার দিতে, এখন তো খেতে হলো। কে এই ছেলে যে আমার লোকগুলোকে এভাবে মেরে নিজেই বসে আছে? না, এভাবে সাধারণ কেউ মারতে পারে না। হয়তো এ কোনো বাহিনীর কেউ, নয়তো কোনো মাফিয়া। মাফিয়া হলে আমাকে মেরেও ফেলতে পারে। কি করব এখন? ভাইয়াকে ফোন দিব? না, ফোন দিলে হিতে বিপরীত হতে পারে। তার থেকে অন্য কিছু ভাবতে হবে। এদিকে আমি সবাইকে মেরে মারিয়ার জন্য যে চেয়ারটা তার গুন্ডারা এনেছিল ওটাতে বসে আছে। আমি মারিয়াকে বললাম, কি ম্যাডাম, ভয় পাইছেন? কে তুই? এখনো বুঝতে পারছিস না আমি কে? আরে তোর লোকদের মেরে মাটিতে শুইয়ে দিছি। এবার চিন্তা কর আমি কে হতে পারি। কে তুই বল? শুনবি তাহলে? হ্যাঁ বল, কে তুই? আমি হলাম খ্যাত ভিকারের ছেলে, বস্তির ছেলে যেগুলো তুই বলিস। জানিস এই ভিকারের ছেলেকে? আরে জানলে তুই কেন তোর মাফিয়া ভাই সাকিব ও মাটি খুঁড়ে মাটির নিচে ঢুকে যাবে। তোর পরিচয় দে, কে তুই? আমার পরিচয় চাস? তাহলে শোন, আমি হলাম সে যে তোর ভাইয়ের মতো হাজার খানেক মাফিয়া এক পাশে রাখে। আমি হলাম সে যার পা মুছে দিতে তোর ভাইয়ের মতো হাজার মাফিয়া বসে থাকে। কখন আমি পাটা তাদের দিকে বাড়িয়ে দিই সেই আশায়। আমি হলাম সে যার একটা মেসেজে তোর ভাইয়ের মতো লাখ লাখ মাফিয়া মাটির নিচে চলে যাবে, যাদের লাশও খুঁজে পাবি না। জানিস কি আমি হলাম দ্য মাফিয়া কিং। আর কে বলতেই মারিয়া অজ্ঞান। এদিকে রাশেদ পোলাপান নিয়ে আমি যে ঘরে আছি ওই ঘর ঘিরে রেখেছে। রাশেদ একটা গান নিয়ে রুমের মধ্যে ঢুকলো। চারপাশে দেখতে দেখতে আমি যে রুমে আছি সেই রুমে আসলো। এসেই যখন দেখলো এরা সবাই পড়ে আছে তখন রাশেদ আমাকে এসে জড়িয়ে ধরল। শত হলেও বেস্ট ফ্রেন্ড বলে কথা। তোর কিছু হয়নি তো? এত বড় বুকের পাটা আছে কারো, আমাকে চাইলেই মেরে ফেলতে পারবে। এদের কি মেরে দেবো? না, এদের মারলে হবে না, এদের দিয়ে সুলতানকে দেশে আনতে হবে। এখন এদের কি করব? সবাইকে তোর গোডাউনে নিয়ে যা, ওখানে রাখবি সবাইকে। রাতে আমি আসছি, তখন দেখা হবে এদের সাথে। ওকে। তুই একা নাকি? না, পোলাপান আছে, পেছনে ঢুকতে নিষেধ করেছি। ভালো করছিস, আমার কথা জানলেই সমস্যা হবে। এখন একটা কাজ কর, আমি ওইদিকে যাচ্ছি, তুই এখানে থাক। আর তোর পোলাপানদের বল এদের নিয়ে যেতে। আর এই মেয়েটাকে চোখে চোখে রাখতে বলবে। এই মেয়েটাই সুলতানকে দেশে আনবে। ওকে। আমি পাশে চলে গেলাম, যাতে রাশিদের কোনো পোলাপান আমাকে না দেখে। আমার পরিচয়টা ততদিন গোপন রাখতে হবে যতদিন সুলতান দেশে আসছে। রাশেদের পোলাপান মারিয়া ও তার লোকজনকে নিয়ে গেল। রাশেদ দাঁড়িয়ে আছে আমার জন্য। পোলাপানকে বলে দিছে তাদের কোথায় রাখতে হবে। চল এবার যাই। কোথায় যাব? আমার সাথে। তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। না, আমি কাল বিকেলে যাব, চাইলে এখন তুই আমার সাথে ঘুরতে পারিস। ওকে চল। তোর মাস্ক আছে? গাড়িতে আছে। কিন্তু কেন?
করোনা অনেক বেশি, তাই মাস্ক পরতে হবে। ওকে, পড়বো। করোনার জন্য রাশেদকে মাস্ক পরতে বলিনি। রাশেদ অনেক বড় একজন মাফিয়া, তাকে সবাই চেনে, তাই মাস্ক পরতে বললাম। রাশেদ গাড়ি নিতে চাইলো, কিন্তু আমি গাড়ি নিতে দিলাম না। আমরা এখন কলেজে যাব, কারণ সাগর আর শিকদার কলেজে আছে, হয়তো আমার জন্য অনেক চিন্তাও করতেছে। গিয়ে তাদের একটা সারপ্রাইজ দিব। আমি আর রাশেদ রিক্সা নিয়ে কলেজে আসলাম। ভেতরে ঢুকতেই দারোয়ান আটকালো। দারোয়ান যাওয়ার সময় দেখছে মারিয়া আমাকে নিয়ে যাচ্ছে, তাই আটকালো। কি চাই? একটু আগেই তো মারিয়া ম্যাডাম আপনাকে নিয়ে গেল, আর এভাবে ছেড়ে দিল? ও আমাকে ছাড়ে নাই, বরং আমি ওকে ছাড়ছি। কিছুই বুঝলাম না। বুঝতে হবে না। তারপর আমরা ভেতরে চলে এলাম। আমি সাগর আর শিকদারকে খুঁজতে লাগলাম। আমি জানি তারা ক্লাস করবে না আমার এই অবস্থা জেনে, তাই চারপাশে দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ে মারিয়ার দলের দিকে। তারা শিকদার আর সাগরকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখছে। হ্যালো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। যদি পরবর্তীতে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কেমন গল্প পছন্দ কমেন্ট করে বলতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।